সমর্থন দিয়েছিলাম আমাদের দলের পক্ষ থেকে। আমরা বলেছিলাম যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ছাত্র যুবকরা তরুণরা জীবন উৎসর্গ করছেন, আমরা সেই রকম একটা ব্যবস্থা নির্মাণ করতে চাই, আপনি সেভাবে কাজ করবেন। কিন্তু আমরা যেটা দেখলাম, শেখ হাসিনা সরকারের সময় যেই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আমরা দেখেছিলাম, আমরা এই সময়ও দেখেছি সেখানে আইন শৃঙ্খলার ক্ষেত্রে গত এক বছরেও খুব ভালো উন্নতি আমরা দেখতে পাইনি। ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংকের অত্যাচার, এই ধরনের অনেক ঘটনা কিন্তু আমরা দেখছি। আমরা এটা প্রত্যাশা করিনি। আমরা মব ভায়োলেন্সের কথা যে কথাটা বলছিলাম, অর্থাৎ মবের মাধ্যমে সেখানে এক ধরনের পরিস্থিতি তৈরি করে সেখানে হামলা পরিচালনা করা। আমরা নারীদের উপর আক্রমণ দেখেছিলাম, বিশেষ করে এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের দেশের মেয়েরা যে ভূমিকা পালন করেছে, এটা অসাধারণ ব্যাপার। এবং যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা হচ্ছে, আমাদের বোনরা, আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা সামনে এগিয়ে গেছে, ভাইদেরকে বাঁচানোর জন্য বোনরা সামনে এগিয়ে গিয়েছে। আমরা দেখলাম জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে সেই নারীদের উপর আক্রমণ শুরু হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম একজন ছাত্রীকে লাঞ্ছিত করলো, পুলিশ তাকে, ছাত্রদের প্রতিবাদের মুখে পুলিশ তাকে অ্যারেস্ট করলো। তারপর যখন তাকে জেলখানায় বের করা হলো, তাকে ফুলের মালা দিয়ে, অর্থাৎ নারীদের লাঞ্ছনা করেছে যে লাঞ্ছনাকারী, তাকে ফুলের মালা দেয়া হচ্ছে। আমরা দেখলাম মুন্সিগঞ্জ, সেখানে লঞ্চ ঘাটে যে ঘটনাটা আমরা দেখেছিলাম, যেভাবে মেয়েদেরকে পিটানো হলো, আবার তাকে জেলখানা থেকে তাকে বের করে দেয়া হলো এবং ফুলের মালা দিয়ে করা হলো। অর্থাৎ যে মেয়েরা এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, সেই মেয়েদের উপরে ভয়াবহ আক্রমণ চললো এবং তারা যেন ঘর থেকে বের না হয় তার জন্য সবকিছু করলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে এখন যেই একটি নবগঠিত দল এনসিপি, তার এক বড় নেত্রী, যুগ্ম আহ্বায়ক সামান্তা, তিনি নিজেই স্বীকার করেছেন যে তার দলের মধ্যেও নারীদের প্রতি সেখানে বৈষম্য করা হচ্ছে, অর্থাৎ নারীরা সেখানেও বৈষম্যের শিকার। এইভাবে আমরা দেখলাম গণ অভ্যুত্থানে নারীদের যে ভূমিকা, সে ভূমিকাকে অস্বীকার করা হলো, তাদের উপর নির্যাতন নিপীড়ন করা হলো। এই যে পরিস্থিতি চলছে, আমরা দেখলাম এই গণ অভ্যুত্থানের পরে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে আমাদের নেতারা বলছিল, সেই দিন ছাত্রলীগ সেখানে যে নির্যাতন চালিয়েছিল, গণরুমে যে নির্যাতন চালিয়েছিল, সেখানে বের হলো, সেখানে ছাত্রলীগের নামে নির্যাতন করত, বর্তমানে তারা শিবিরের নেতা। তারা সেই দিন ছাত্রলীগ করতো, বর্তমানে তারা শিবির। অর্থাৎ শিবিরেই সেই দিন ছাত্রলীগের ভিতরে ঢুকে থেকে এবং যে ভয়াবহ নির্যাতন, সে নির্যাতনের পার্ট হয়েছিল, এইটা আমরা দেখেছি। সুতরাং সেই দিন, এবং শুধু তাই না, এবং বিভিন্ন মহল থেকে এই গণ অভ্যুত্থানকেও বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করা হচ্ছে। আমরা বলছি যে জুলাইয়ের 5 আগস্টে সেটা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান, কেউ কেউ তাকে বলছে বিপ্লব। এবং বিপ্লবটা কি? বিপ্লব হলো আমূল পরিবর্তন। যেমন আমরা ফ্রান্স রেভলিউশনের কথা বলি, ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব হলো সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে পরিবর্তন করে সেখানে পুঁজিবাদী ব্যবস্থা আসলো, অর্থাৎ একটা ব্যবস্থা থেকে আরেকটা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটলো। আমরা রুশ বিপ্লব দেখলাম, সেই রুশ বিপ্লব হলো, সেটা আমরা দেখেছি যে পুঁজিবাদী ব্যবস্থা পাল্টিয়ে সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা আসলো। তাহলে বাংলাদেশে 5 আগস্ট যে ঘটলো, সেখানে একটি ব্যবস্থার পরিবর্তে কি আরেকটা ব্যবস্থা এসেছে? আওয়ামী চরম ফেসিবাদী যে ব্যবস্থা, ফেসিবাদী যে শাসন, সে শাসন উচ্ছেদ হয়েছে। কিন্তু ব্যবস্থা যে পুঁজিবাদী ব্যবস্থা, যেই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে, যেই পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থার মধ্যে সেই দিন আওয়ামী লীগ ফেসিবাদ কায়েম করেছে, একই ব্যবস্থার মধ্যে আমরা
আওয়ামী ফেসিবাদ, আওয়ামী ফেসিবাদকে আমরা পাল্টালাম, কিন্তু আমরা ব্যবস্থা আমাদের পাল্টাই নেই। সুতরাং অনেকে এটাকে বিপ্লব করছে, এটা বিপ্লব নয়, এটা গণঅভ্যুত্থান। কেউ বলছে এটাকে দ্বিতীয় স্বাধীনতা। স্বাধীনতা কখনো হয় একটা উপনিবেশিক শাসন, সেই শাসন থেকে মুক্তি পাওয়া। যেমন আমরা ভারতবর্ষ তখন ছিল ব্রিটিশ শাসন থেকে আমরা মুক্তি পেলাম। পাকিস্তানি প্রায় উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে আমরা সেখানে স্বাধীনতা যুদ্ধ ৭১ আমরা সেখানে আমরা স্বাধীন হলাম। তাহলে একটা স্বাধীন হওয়া, একটা উপনিবেশিক শাসন থেকে স্বাধীন হওয়া, সেটা হলো স্বাধীনতা। কিন্তু যে যার মতো করে বক্তৃতা দিতে থাকলো, তাহলে গণ অভ্যুত্থানকে আপনি দ্বিতীয় স্বাধীনতা বললে হয়ে যায় না, বিপ্লব বললে হয়ে যায় না। এটা একটি গণ অভ্যুত্থান এবং সারা দেশের ছাত্র শ্রমিক জনতা সমস্ত মানুষের সংঘবদ্ধভাবে সেখানে লড়াই করেছে এবং ফেসিবাদী শাসন উচ্ছেদ হয়েছে। কিন্তু ফেসিবাদী ব্যবস্থার উচ্ছেদ হয় নাই। ফেসিবাদী ব্যবস্থার উচ্ছেদ হয় নাই বলে আজকে আমরা দেখেছি সেই দিন যেমন শেখ হাসিনার শাসনামলে যে ফেসিবাদ কায়েম করেছিল আমাদের উপরে, সে আজকে আবার দেখেছি আরেক ধরনের ফেসিবাদ, যেটা আমাদের মাজারের উপর আক্রমণ হয়, আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের তাদের উপর আক্রমণ হয়, নারীদের খেলা বন্ধ করে দেয় এবং সাংস্কৃতিক উৎসব বন্ধ করে দেয়, লালন মেলা বন্ধ করে দেয়। এইটাও ফেসিবাদ। এটাকে বলা হয় সাম্প্রদায়িক ফেসিবাদ। 1971 সালে যারা পরাজিত হয়েছিল, যারা রাজাকার আলবদর, তারা নতুন করে আবার 24কে 71 মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এই ক্ষেত্রে আমাদের পরিষ্কার থাকতে হবে। 24 হলো কেন? 24 হলো 1971 সালে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যাকে বুকে ধারণ করে সেদিন লড়াই করেছিল এবং মুক্তিযুদ্ধের একটা অসাম্প্রদায়িক, একটা গণতান্ত্রিক, শোষণ মুক্ত একটা ব্যবস্থা কায়েমের জন্য সেদিন লড়াই করেছিল। কিন্তু পরবর্তীতে যে শাসক গোষ্ঠীরা ক্ষমতায় ছিল, তারা সেই সমাজ নির্মাণ করে নাই, তারা পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থা কায়েম করেছে। ফলে সেই দিন যে বৈষম্য মুক্ত সমাজের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক সমাজের যে আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হয় নাই বলে 90-এর গণ অভ্যুত্থান হলো এবং 24-এর গণ অভ্যুত্থান হলো। আজকেও আমরা সেভাবে দেখছি একটা ভয়াবহ, সেখানে আজকেও সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন হচ্ছে না। এই বিষয়গুলো আমরা যদি না বুঝি তাহলে ভুল হবে। আমরা বলছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সাধুবাদ জানাই। সেই দিন তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন ঘোষণা করেছেন। আমরা বলেছি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন যখন ঘোষণা করেছেন, সেই নির্বাচনটা যেন কোনোভাবে কোনো অজুহাতে এটাকে পেছানো যাবে না, কারণ এইভাবে একটা অগণতান্ত্রিক শাসন এইভাবে চলতে পারে না। আমরা বলছি এই সরকারের কাজ কি? এই সরকারের কাজ হলো জিনিসপত্রের দাম কমানো। এই সরকারের কাজ কি? এই সরকারের কাজ হলো কর্মসংস্থান বাড়ানো। আমাদের তরুণ যুবকরা জীবন উৎসর্গ করছে কর্মসংস্থানের জন্য। অথচ আমরা দেখলাম আমাদের চিনিকল গুলো বন্ধ হয়ে গিয়েছিল, শেখ হাসিনা সরকার বন্ধ করেছে। পাটকল বন্ধ করেছে। বর্তমান সরকার আমলে পাটকল, চিনিকল চালু করার কথা, সেটা করেনি। 100টির উপরে গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গিয়েছে। তার মানে কাজ কমে গেছে। তাহলে কাজ আপনি বাড়াবেন, কর্মসংস্থান বাড়াবেন, সেটা কমে যাচ্ছে। আপনার কাজ হলো সেটা। আপনার কাজ হলো আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো। আপনার কাজ হলো শিক্ষা, স্বাস্থ্য, জনগণের জোর গড়ায় নিয়ে যাওয়া। আপনি সেটা না করে কি করছেন? আপনি চট্টগ্রামের নিউমরিন যে বন্দর, আমাদের যে বন্দরে আমাদের ইনকাম বেশি, আমাদের লাভজনক বন্দর, সেই লাভজনক বন্দর ডিপি ওয়ার্ল্ডের কাছে আপনি দিয়ে দিতে চান। সেটার পরিচালনার দায়িত্ব বাইরে কোম্পানির কাছে দিয়ে দিতে চান। আমাদের বন্দর তো আমরা বিদেশিদের কাছে দিতে চাই না। এটা তো আপনার দায়িত্ব না। আপনি করিডোর, মিয়ানমারের সাথে করিডোর দিতে চান। পৃথিবীর যেই দেশে করিডোর তৈরি হয়েছে, দেয়া হয়েছে, সেখানেই ফলাফল কিন্তু ভালো না। এই করিডোরকে কেন্দ্র করে সেখানে যুদ্ধ হয়েছে। তাহলে মিয়ানমারের সাথে বাংলাদেশে কি যুদ্ধ ঘটাতে চান? এই করিডোর তো আমরা চাই না। স্টারলিংকের নামে আমাদের ইন্টারনেট তাদের হাতে দিয়ে দেবেন, চুক্তি করে ফেলেছে। কেন করবেন? ইসরায়েল যখন সেখানে ইরানের উপর আক্রমণ করলো, আপনারা জানেন ইরান সরকার সেখানে তাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।
এই ইন্টারনেট বন্ধ করার পরে স্টারলিংকের মাধ্যমে সেখানে সে ইন্টারনেট চালু করে তারপরে ইসরায়েলের পক্ষে কাজ করে ইসরায়েল সেখানে বোমা হামলা সহ সেখানে আক্রমণ করতে সহায়তা করেছে। তাহলে এই যে যাক, তাহলে বাংলাদেশে কেন আমরা সেখানে স্টারলিং সেটা করব? বাংলাদেশে কেন সামরিক কারখানা হবে? তুরস্কের সামরিক কারখানা বাংলাদেশ হবে কেন? আপনার এই দায়িত্ব না। কিন্তু যে দায়িত্ববাদ চার মূল স্তম্ভ ওই এমন না 72 সাল আসছে সংবিধান হয়েছে বলে তখন সেখানে চলে আসছে, এটা যারা বলে তারা ইতিহাস জানে না, বোকার স্বর্গে বাস করে। 1950 সালে ধর্ম নিরপেক্ষতার কথা বলেছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমি এদেরকে বলবো তোমরা একটু পড়াশোনা করো, অনেক কথা বলো, কথার গভীরে নাই। এমন একজন আমাদের উপদেষ্টা আছেন, তিনি স্ট্যাটাস দেয় 1 ঘন্টা পরে স্ট্যাটাস থাকে না, হঠাৎ স্ট্যাটাস দেয় গভীর রাতে, তারপর আবার থাকে না। এই ধরনের, অর্থাৎ জ্ঞান যদি মানুষের গভীরে থাকে তখন এটা করে না। উপরে উপরে অনেক কথা জানে, এটা জ্ঞানের লক্ষণ নয়। আপনি হঠাৎ করে একটা কিছু বলবেন। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা গভীর রাতে তিনি সংবাদ সম্মেলন করেন। আমার জীবনে, আমি জানি না আপনাদের জীবনে দেখেছেন কিনা, গভীর রাতে সংবাদ সম্মেলন করে কিনা, এক অদ্ভুত ব্যাপার। আমরা সেই ক্ষেত্রে বলেছিলাম ধর্ম নিরপেক্ষতা এমনি এমনি আসে নাই। পাকিস্তান একটা সাম্প্রদায়িক রাষ্ট্র ছিল, সাম্প্রদায়িক নিপীড়ন চালিয়েছিল, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ধর্ম নিরপেক্ষতা আসছে। গণতন্ত্র একটা স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা কায়েম করেছিল, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গণতন্ত্র আসছে। জাতীয়তাবাদ আসছে কিভাবে? জাতীয়তাবাদ আসছে অর্থাৎ ভাষা আন্দোলন, যখন আমাদের ভাষার উপর আক্রমণ হলো, আমাদের জাতিসত্তা সেটাকে রক্ষা করার জন্য, আমাদের ভাষা, আমাদের জাতিসত্তাকে রক্ষা করার জন্য বাংলার জনগণ তখন লড়াই করেছে। এই এই আমাদের ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ডেভেলপ করতে করতে একটা পর্যায়ে সেখানে 71-এ মুক্তিযুদ্ধ হয়েছে এবং এইভাবে আমাদের জাতীয়তাবাদ আসছে। এখন অনেকে বলতে চায় জাতীয়তাবাদ মানে সেখানে বাঙালিদের অন্য জাতিগোষ্ঠীর উপর নিপীড়ন। আমরা বলতে চাই বিষয়টা ঠিক নয়। অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছেন তাদেরকে নিয়ে জাতীয়তাবাদ, অর্থাৎ সেখানে 71-এ যে কাজটা করছে, 72 সালের সংবিধানে আওয়ামী লীগ সরকার যে কাজটা করেনি, সংবিধানের মধ্যে যে সীমাবদ্ধতা ছিল, আমাদের চাকমা, মারমা সহ যেসব আদিবাসী নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয় নাই। এটা হলো সংবিধানের দুর্বলতা। সুতরাং এখন তাদেরকে স্বীকৃতি দিতে হবে, আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। কিন্তু জাতীয়তাবাদের কথা বলে, জাতীয়তাবাদের মধ্যে উগ্র জাতীয়তাবাদ আছে, যেটা আমরা হিটলারকে দেখেছি। আবার আত্মনিয়ন্ত্রণ অধিকারের জাতীয়তাবাদ, দুই জাতীয়তাবাদ এক নয়। এটা নিয়ে অনেকে বিতর্ক করছে। বিতর্ক করে বাস্তবে রাষ্ট্রীয় যে 4 মূলনীতি, এটাকে তারা ধ্বংস করে দিতে চায়, এটাকে তারা বের করে দিতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই এটা আমাদের ভিত্তি। সুতরাং 72-এর সংবিধান আওয়ামী লীগের সংবিধান না। আওয়ামী লীগ যে ফেসিবাদ কায়েম করেছে, আওয়ামী লীগ বর্তমান যে সংবিধান, সেই সংবিধানের বিপরীতে দেশ শাসন করেছে। আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতা মানে নাই, আওয়ামী লীগ গণতন্ত্র মানে নাই, আওয়ামী লীগ সমাজতন্ত্র মানে নাই। সমাজতন্ত্র কেন আসছে? সমাজতন্ত্র আসছে যখন শোষণ নিপীড়ন চলছে, শোষণ নিপীড়নের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, শোষণ মুক্ত একটা ব্যবস্থা, বাংলাদেশ শোষণ মুক্ত একটা ব্যবস্থা হবে বলে সেখানে সমাজতন্ত্র আসছে। সুতরাং এই যে মূলনীতিগুলো দীর্ঘ 23 বছরের লড়াইয়ের ফলে এটা চলে আসছে। সুতরাং এটা আকাশ থেকে আসে নাই, হঠাৎ করে গায়ের জোরে এটাকে বাদ দেওয়া যায় না। সুতরাং তারা নতুন সংবিধানের কথা বলছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। এই সংবিধানের সীমাবদ্ধতাকে দূর করতে হবে, দূর করে এবং সংবিধানের বিপরীতে গত 53 বছর ধরে আওয়ামী লীগ সহ প্রত্যেকটা রাজনৈতিক দল যারা দেশ শাসন করেছে তার বিপরীতে, সংবিধানের বিপরীতে দেশ শাসন করেছে বলে আজকে এই দশা হয়েছে। সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে সবার জন্য একই ধরনের শিক্ষার কথা বলা হয়েছে, সেটা কি তারা বাস্তবায়ন করেছে? সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অনুপার্জিত আয় ব্যয় করা যাবে না, কালো টাকা সাদা করা যাবে না। প্রতি বছর তো কালো টাকা সাদা করা হচ্ছে, এটা তো তারা মানে না। সংবিধানে তো আছে কোন দেশের উপরে যদি কোনো নির্যাতনা, যেমন ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্যাতন করছে, হত্যা করছে, নিপীড়ন করছে, সুতরাং এই ফিলিস্তিনি জনগণের পাশে কিন্তু দাঁড়াতে হবে। তা আমাদের রাষ্ট্রীয়ভাবে তো ফিলিস্তিনি জনগণের পাশে তারা দাঁড়ায় না, আমাদের দেশের জনগণ দাঁড়ায়। অর্থাৎ সংবিধানে যা আছে তা তো তারা মানে না। আর সংবিধানকে আসলে 71-এর যারা পরাজিত শক্তি, তারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে চায় না।
তারা ওই মুজিববাদের কথা বলে, ওই সেখানে আওয়ামী লীগের কথা বলে তারা আমাদের মুক্তিযুদ্ধকে মাইনাস করে দিতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের সেখানকার যে আকাঙ্ক্ষার যে বাংলাদেশ ছিল, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন ছিল, বৈষম্যহীন শিক্ষার স্বপ্ন ছিল, বৈষম্যহীন ব্যবস্থার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের জন্য সেখানে আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছে। সুতরাং বৈষম্যহীন একটা ব্যবস্থা নির্মাণের জন্য লড়াই চলছে। সুতরাং 71 সেখানে ভিত্তি জনযুদ্ধ, তাকে ভিত্তি করে আজকে আমাদের 24-এর যে লড়াই, সে লড়াইকে আমরা শানিত করেছি। প্রিয় বন্ধুগণ, আমি আর কথা বলতে চাই না। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যে আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আমরা বলতে চাই, বাংলাদেশ এগিয়ে যাবে, সাম্প্রদায়িকতার স্থান সেখানে হবে না, সেখানে শোষণ নিপীড়নের স্থান হবে না। এই সবগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। চাঁদাবাজি, সন্ত্রাসী যে ধরনের কর্মকাণ্ড চলছে, তার বিরুদ্ধে আমাদের রাজপথে লড়াই চলবে। শিক্ষার দাবিতে আমাদের লড়াই চলবে। শ্রমজীবী মানুষ যারা বুক চিতিয়ে জীবন উৎসর্গ করেছে, 24-এর ছাত্রদের সাথে সাথে তারা রাস্তায় নেমেছে, সেই মানুষদের পক্ষেও আজকে আমাদের দাঁড়াতে হবে। আগামী দিনে সে লড়াই, শোষণ মুক্তির লড়াই, সমাজতন্ত্রের লড়াই, সে লড়াই অব্যাহত থাকবে। আপনার সংগ্রাম সেই সংগ্রামে থাকবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই